আমরা আগের পর্বে আলোচনা করেছি ফ্রান্স ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ভিয়েতনামবাসীদের লড়াইয়ের ইতিহাস। এটি না জানলে কু চি টানেলের মর্মার্থ সঠিকভাবে উপলব্ধি করা যাবে না। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কু চি টানেল। ট্যুর কোম্পানির বাস ছাড়বে বেশ সকাল সকাল। আগেই বলেছি, প্রথম দিন রাতে হোটেল ফেরার সময় আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। রাস্তায় কোনো রকমে খাওয়া জুটে গিয়েছিল, তাই আজ আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে বেরিয়ে পড়লাম। সেই রাতের ভয়টা যে পিছু ছাড়ে না। সময় থাকতে পৌঁছে তো গেলামই, আবার হাতের কাছেই পেয়ে গেলাম প্রয়োজন মতো খাবার দাবার। বাস যথাসময়ে ছেড়ে দিল। শহর থেকে কু চি টানেলের দূরত্ব 30 কিলোমিটার। গ্রামীণ পথঘাট, ঘরবাড়ির মধ্য দিয়ে এগুতে এগুতে পথে পেয়ে গেলাম হো চি মিনকে। এখনো তিনি নিবিষ্ট মনে সবকিছু হিসাব নিকাশ করে চলেছেন। কু চি টানেলে যাবার পথে ট্যুর কোম্পানি দেখালো হস্তশিল্প তৈরির একটা জায়গা। ডিমের খোলাগুলো ফেলে না দিয়ে কত কিছুই বানিয়ে চলেছে তারা। দেখেনি শিল্পকর্মের কর্মশালা আর তাদেরই বানানো সুন্দর সুন্দর জিনিসপত্র। গন্তব্যস্থানে ঠিকঠাক পৌঁছে গেলাম। আসতে লাগলো প্রায় ঘন্টা দুয়েক। শুরুতেই দেখতে পেলাম কয়েকটি জায়গা যুদ্ধের উপকরণ দিয়ে সাজানো, আর সামনে বড় করে রাখা আছে টানেল বা সুড়ঙ্গের একটা মানচিত্র। মানচিত্র থেকে ব্যবস্থাটির একটা ধারণাও করা গেল। ওটাকে মাটির নিচে তৈরি একটা যুদ্ধ বাড়ি বললে মন্দ হয় না। বাড়িতে যেমন শোবার ঘর, বসার ঘর, রান্নাঘর থাকে, মানচিত্র দেখাচ্ছে ওখানেও আলোচনা করার ঘর আছে, সৈন্যদের ঘর আছে, যুদ্ধাস্ত্র তৈরি করার ঘর আছে, রান্নাঘর ইত্যাদি সবকিছুই আছে। একটি জায়গা থেকে আর একটিতে যেতে হবে সুড়ঙ্গ দিয়েই। যুদ্ধ বাড়িতে যাব। উত্তেজনা আর রোমাঞ্চের অনুভূতিতে আচ্ছন্ন আমরা। সেখানে পৌঁছবার ব্যবস্থা আধুনিক এক টানেলের পথ পেরিয়ে। কু চি টানেলের সঙ্গে এই যাত্রাপথের নির্মাণ এতটাই সামঞ্জস্যপূর্ণ যে মনেই হবে যুদ্ধবাড়ি আমাদের স্বাগত জানাবে। এরপরই ঢুকলাম ডকুমেন্টারি ফিল্ম দেখাবার জায়গায়। দেখানো হয় সাম্রাজ্যবাদী দেশগুলির আগ্রাসনের বিরুদ্ধে নিঃসম্বল দরিদ্র ভিয়েতনামবাসীদের কঠিন সংগ্রামের চিত্র। ফিল্মের দৃশ্য বোমা, গুলি আর কামানের গর্জনের রেশ থাকতে পৌঁছালাম একেবারে আসল জায়গায়। এটি অবস্থিত একটি ঘন জঙ্গলের নিচে। পৌঁছে গেলাম সুড়ঙ্গের কাছে। এসেই বুঝলাম সুড়ঙ্গর ভেতর সবাই প্রবেশ করতে পারবে না। কিছুটা হতাশ হলাম তো বটেই। বয়স্ক, মানসিক দিক থেকে দুর্বল, নিঃশ্বাসের কষ্ট আছে, আবার বেশ মোটা বা বেশ লম্বা, এরা নিচে যেতে পারবে না, কারণ গর্ত যথেষ্ট সরু। উপযুক্ত ছেলে মেয়েরা উৎসাহে নিচে নামলো। গেরিলারা কিন্তু এই ঢাকনাটার ওপর
শুকনো পাতা বিছিয়ে দিয়ে সেটা মাথার উপর দুহাত দিয়ে ধরে নিচে নেমে যেত, আর ঢাকনাটা এমনভাবে বসিয়ে দিত যে শত্রুপক্ষ কোনোভাবেই বুঝতে পারত না কোথায় প্রবেশ তার। নিচে যাবার আর এক রকম ব্যবস্থাও আছে, যার মাথাতে চালা কিন্তু মাটি প্রায় ছুঁই ছুঁই করে। এবার গেলাম সুড়ঙ্গ প্রবেশের অন্য এক জায়গায়। এখানে গর্ত, আবার 2-3টি ধাপ বিশিষ্ট, চওড়াতেও একটু বড়। এই যে কয়েকজন ভেতরে ঢুকেছেন, বোঝাই যাচ্ছে কত কষ্ট করে শরীর নিচু করে চলা ছাড়া এখানে উপায় নেই। এখানে বাড়িটা 2 বা 3 তলা। যারা ঢুকেছিল তারা কিছুক্ষণ পর হাসি মুখে বেরিয়েও এলো। আমরা সবাই খুশি। প্রথম হতাশার অনুভূতি তো অনেক আগেই উধাও হয়ে গেছে। ওদের কাছে জেনে নিলাম ভেতরের চলাচলের ব্যবস্থা। যুদ্ধবাড়ি তৈরি করতে ভিয়েতনামি সৈনিকরা প্রথম মনোযোগ দিয়েছিল যাতে ভারী চেহারার আমেরিকার মানুষ এখানে সহজে না ঢুকতে পারে। এছাড়া সুড়ঙ্গগুলির দৈর্ঘ্য ছিল কম, একটু পর পর ডান বাম অথবা অন্য তলায় চলে যাবার পথ ছিল। তাই এই ব্যবস্থাকে শুধু সুড়ঙ্গ না বলে সুড়ঙ্গের জাল বলাই ভালো। অচেনা অনভিজ্ঞ মানুষ এই জালে দিক নির্ণয় করতে বিভ্রান্ত হবেন। এইসব মাথায় রেখেই সুড়ঙ্গের পরিকল্পনা হয়েছিল। এমন ব্যবস্থার উপরও শত্রুদের জন্য ওরা নানা ফাঁদ পেতে রাখত এখানে ওখানে। নিরাপত্তা ব্যবস্থা এতটাই ছিল আঁটোসাঁটো। ফাঁদ শুধু সুড়ঙ্গের নয়, জঙ্গলের অনেক জায়গায় ফাঁদ পাতা থাকত। তার নকশা ছিল নানা রকম, আর নামও ছিল নানা রকম। এক এক ভাবে শত্রুকে সম্পূর্ণ পর্যদস্ত করত। এগুলো তৈরি হতো যুদ্ধবাড়ির একটা ঘরের কর্মশালায়। আজকে ওরা আমাদের মতো পর্যটকদের সেই পদ্ধতি দেখাবার ব্যবস্থা করে রেখেছে। কিভাবে ছিনিয়ে নেওয়া যুদ্ধাস্ত্র দিয়ে এগুলি তৈরি হতো তাও আমাদের দেখালেন। আমেরিকা অনেক চেষ্টা করেছে, কিন্তু মাটির তলায় একটি সৈনিককেও কখনো ধরতে পারেনি। Real side of the tunnel just about 80 centimeters high. That means it will not be on the ground. But how you did jump? Now I tell you. For example, the area, the tunnel area, and next to the tunnel area, we have the village area. So the village here where the civilian live here. But you know what, the farmer here and the victim live on the ground. They are family. খাওয়া দাওয়া জুটত না বলাই ভালো এই গরিব দেশের সৈন্যদের। তবু একটা রান্নাঘর ছিল মাটির তলায়, প্রথম তলায়। কোনোভাবে যদি খাবারের জন্য কাঁচা মাল কাছে বয়ে যাওয়া সাইগন নদী হয়ে সৈনিকদের কাছে এসে পৌঁছাতো, তখনই রান্নার ব্যবস্থা হতো। কখনো কখনো এই সৈনিকরাই সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে চাষবাস ও অন্যান্য কাজকর্ম করত। তারাই মাঝে মধ্যে রান্নার জন্য কাঁচামাল সংগ্রহ করত। খাবার রোজ রান্না না হলেও হেসেল বন্ধ করা সম্ভব না, কেননা আহত সৈনিকদের শুশ্রূষার জন্য গরম জলের প্রয়োজন সর্বদা। রান্নাঘরের জ্বালানির ধোঁয়া শত্রুপক্ষের বিষ নজর থেকে রক্ষা করা দরকার। এটা মাথায় রেখে বাঁশের নলের সাহায্যে ওই জায়গা থেকে উনুনের ধোঁয়া বহু দূর পাঠিয়ে দেওয়া হতো। শুধু নদীটি কাছে থাকার জন্য সৈনিকদের জলের হাহাকার ছিল না।
রান্নাঘরের একটা নমুনা পর্যটকদের দেখবার জন্য ওরা ওপরেই করে রেখেছে। ওরা সুড়ঙ্গের মধ্যে পরিত্যক্ত জিনিস দিয়ে নিজেদের প্রয়োজন মতো জিনিস বানিয়ে নিত। এই যে দেখুন কিভাবে টায়ার থেকে জুতো তৈরি হতো, সেলাইও হতো। পর্যটকরা চাইলে এখন ওই জুতো কিনতে পারবে। এত কিছু যারা চিন্তা করে এই টানেলটিকে বানালো, তারা এর ভেতরে বাতাসের আদান প্রদান যাতে হয় তার জন্য যথাযথ ব্যবস্থা তো করবেই। অবাক হতে হয় সেই রকম একটি ছবি দেখুন। আমেরিকা যখন ওদের নাকে গর্ত দিয়ে রাসায়নিক মারণ গ্যাস ঢোকায়, তখনও এই আশ্চর্যজনক ব্যবস্থার জন্য ওই বিষাক্ত বাতাস ভিতরের সৈনিকদের কোনো ক্ষতি করতে পারেনি। এই যুদ্ধে ভিয়েতনামি মহিলারা পুরুষদের সাথে সমানভাবে সাহসিকতার সাথে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। এই যে জীবন্ত মডেলগুলি, এখান থেকে সরে যেতে মন চায় না। কে জানে, হয়তোবা একটু আগেই কেউ যুদ্ধ করে এসেছেন, আবার কেউ বা শুশ্রূষা করছিলেন। সবকিছু দেখানোর শেষে থালায় সাজানো খাবার আমাদের খেতে দিল। শুনলাম এই খাবারটি একমাত্র খেয়ে অধিকাংশ দিন গেরিলা সৈনিকদের কাটাতে হতো। এটি কোনো বুনো গাছের একটি ফল, যেটি লবণ সহকারে সৈন্যদের কাছে আসত। আমরাও সেটা খেলাম। আমাদের কাছে এই ফলটি একটি বিস্বাদ ফল বলে মনে হলো। আমরা তো জঙ্গলে বোমা পড়ার দু একটি চিহ্ন দেখে চলে এলাম। কুচি টানেল যখন তৈরি হয়, তখন এই জঙ্গল ছিল আরো গভীর। আমেরিকা সমস্ত দিক থেকে এই গেরিলাদের ধরবার ক্রমাগত চেষ্টা চালিয়েছে দীর্ঘ 10-12 বছর, কিন্তু কিছুতেই সাফল্য পায়নি। তারা বুঝতে পেরেছিল ওখানে সাধারণ ভিয়েতনামিরাও যেমন সৈন্যের দায়িত্ব নিচ্ছে, তেমন উত্তর থেকে আসা প্রশিক্ষিত সৈন্যরাও আছে। তাই আমেরিকানরা সমানে চেষ্টা করেছে এই ঘাঁটি ভেঙে দেবার। কার্পেট বম্বিং, রাসায়নিক দিয়ে জঙ্গলের ঘনত্বকে কৃত্রিমভাবে নষ্ট করে চিরুনি তল্লাশি, সবই চলেছে দিনের পর দিন। দু একটা জায়গায় গর্ত পেয়ে ভেবেছিল কেল্লা ফতে, কিন্তু কারোকে তো পেলই না, ভেতরেও এগুতে পারল না। গর্তের ভেতর গরম আলকাতরা ঢেলেও তরল গড়ালো না। গর্তের মুখ বন্ধ করে বিষাক্ত গ্যাস ঢোকাবার চেষ্টা করল, তবু কেউ বার হলো না। 10-12 বছর ধরে অনবরত চেষ্টা করে 1972 সাল নাগাদ তারা ভিয়েতনাম থেকে সৈন্য অপসারণ করতে শুরু করেছে। তবে সৈন্যের এই অপসারণ ভিয়েতনামিরা যুদ্ধে জয়ী হয়েছিল বলে নয়। আমেরিকা সৈন্যকে অপসারণ করতে বাধ্য হয়েছিল, কারণ আন্তর্জাতিক মানের প্রতিবাদ তৈরি হয়েছিল। সংবাদ মাধ্যমের প্রচারে যেখানে সামিল হয়েছিল আমেরিকা ও বিভিন্ন দেশের সাধারণ মানুষ। আমরা বেড়াতে যাই বটে, কিন্তু কি অমানসিক কষ্টের মধ্য থেকে এরা স্বাধীনতা অর্জন করেছিল, কত জীবনহানি হয়েছিল তা ভাবতে মন খারাপ হয়। এটাও ভাবি এই দেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে দেশকে ভালোবাসলে অসম্ভবকেও সম্ভব করা যায়। নেতৃত্ব ঠিক থাকলে যোদ্ধার অভাব হয় না কখনো। পরের পর্বে আমরা দেখাবো ওই শহরে অবস্থিত মিউজিয়ামগুলির মধ্যে বিশেষ দুটি মিউজিয়াম। প্রথমটা
দ্য রিইউনিফিকেশন প্যালেস, আর দ্বিতীয়টি ওয়ার রেমন্যান্টস মিউজিয়াম। দুটি মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে আধুনিক কালে ঘটে যাওয়া যুদ্ধের চিহ্ন।